যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে ট্যাগিং খেলা খেলবে তাদের বাংলাদেশের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করবে। আমি আসলে অতটা রাজনৈতিক না, আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ইনসাফ, এবং ইনসাফের জন্য লড়াই করতে হবে। অনেক বিপ্লবী একটা মানুষ, সাহসী। উনি বিনয়ী বলে উনি কিন্তু ভীত নয়, উনি নির্ভীক, উনি বিপ্লবী। ইনকিলাব মঞ্চকে অনেকে শিবিরের বি টিম মনে করে, তো এই বিষয়ে আপনার মতামত কি? ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সচেতন সাংস্কৃতিক সংগঠন। আমার মনে হয়েছে যে নারী শিক্ষার্থীরা শিবির প্যানেলকে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে তাদের কাছে নিরাপদ ফিল করা। কারো বাক স্বাধীনতা আপনি হরণ করতে পারেন না, সে যেই মতের হোক, যেই দলের হোক, যেই ধর্মের হোক, কোনো সংস্থার হোক, দলের হোক বা না হোক। তো এক ভাই আমাকে এসে বলেছিল যে বোন, তোমারে দেখলে ভাইয়ের কথা মনে পড়ে। আমার ঠিক ওই সময় মনে হয়েছে যে জীবনে আমার আসলে আর মনে হয় কিছু অর্জন করার নাই। একজন মানুষ আমাকে দেখে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কথা মনে করতে পারে, এটা ভাবলেই আমি নিজেকে সৌভাগ্যের দাবিদার মনে করি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভা টক্সের আজকের পর্বে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী সদস্য ও ইনকিলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শান্তা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আসসালামু আছেন? আলাইকুম আপু। এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনোভা টক্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রথমে আপনার পরিচয় থেকে শুরু করব। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে পড়ছেন? আপনার সেশন কত? জি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী এবং আমি ২১-২২ সেশনের একজন শিক্ষার্থী। আচ্ছা, আপনার স্কুল, কলেজ, বেড়ে ওঠা কোথায় সে সম্পর্কে যদি একটু বলতেন। আমি হচ্ছে আমার জেলা মুন্সিগঞ্জ এবং শ্রীনগরে হচ্ছে আমার উপজেলা, এবং আমার যে গ্রাম আছে সেই গ্রামের স্কুলেই, প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি, এবং শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার পড়াশোনা। তারপরে কলেজে পড়াশোনা করেছি শ্রীনগর সরকারি কলেজে। তারপরে আমার কলেজের পাঠ শেষ করে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং এখানে ভর্তি হই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকে এখন পর্যন্ত আপনার পথ চলার গল্পটা যদি একটু শেয়ার করতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার মানে আমরা তো প্রত্যেকটি মানুষই যখন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে যখন আমার ইনস্টিটিউটেই প্রথম যাই, তখন সেখানে দেখলাম যে আসলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা নেই। এটা মানে এটা একটা বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম আমাদের নারী শিক্ষার্থীদের জন্য বলি বা একটা যে সেপারেট একটা সেটিংস, একটা অবকাঠামো যেখানে শিক্ষার্থীরা নিরাপদ বোধ করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারপরে তো সে পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করবে। এবং আপনারা জানেন বিগত সময়ে কিন্তু এগুলো তো অবকাঠামোগত সমস্যা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, যে আপনি আপনার বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারবেন না, যদি আপনি একটু ভিন্ন মতের হন তাহলে আপনাকে চুপ করে যেতে হবে, লুকিয়ে যেতে হবে। এটাই কিন্তু তখনের বাস্তবতা ছিল, এবং এর বাইরে কিন্তু আমিও না, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী তখন এই সমস্যাগুলোর মধ্য দিয়ে গিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আপনার কি অনুভূতি হয়েছিল? আহ, বাড়ি থেকে আমার বলা ছিল যে যদি ঢাকার মধ্যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি তাহলেই পড়াশোনা করব, এবং বাইরে তারা দিতে আগ্রহী না। সেফটি, তখন নিরাপত্তাটাই প্রধান বিষয় ছিল। আমি আগেও বলেছি, আমার আব্বা উনি শুধু আমার নিরাপত্তা এবং নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। তো যখন ঢাকা ইউনিভার্সিটিতে সামহাও হলো না, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও দিলাম, তো তেমন আশানুরূপ ফল পাইনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাই আমি বেশ খুশি হয়েছিলাম, কারণ
একটি জায়গা থেকে খুশি যে আমার বাসা থেকে খুব একটা দূরে হবে না এবং আমি এখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারতেছি। অনেকের ক্ষেত্রে কি হয় যে ছোট ক্যাম্পাস বলে আশাহত হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়েছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার একটা আশার জায়গা তৈরি হয়ে গেছে যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এখন আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো এবং আমি আমার বাবা মার উপরে এই জন্য দোষ চাপাতে পারি না। তখনকার রাজনৈতিক সংস্কৃতি এমন ছিল যে একটা ছেলের জন্য যেখানে নিরাপত্তা নিশ্চিত করা যায় না, মেয়ে শিক্ষার্থীদের জন্য কিন্তু বিষয়গুলো আরও কঠিন। এখনও 5ই আগস্টের পর এত পরিবর্তন হওয়ার পরেও কিন্তু আমরা দেখি যে নারী শিক্ষার্থী বলি, প্রার্থী বলি, তাদের নিয়ে যে নোংরামির খেলা, এটাও কিন্তু এখনও শেষ হয় নাই। তখন আরও ভয়াবহ ছিল। তখন শুধু সাইবার বুলিংয়ে কিন্তু বিষয়টা সীমাবদ্ধ ছিল না। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আপু খাদিজাতুল কোবরা আপু, উনিও কিন্তু প্রায় 14 মাস জেল খেটেছিলেন। এই প্রেক্ষাপটেও কিন্তু আমাদের সবার জানা। তো সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার জন্য একটা আশার জায়গা ছিল এবং আসার পরপরই পরিস্থিতির কারণে সেই আশাটাও যেন নিভু নিভু হয়ে যাচ্ছিল। পড়াশোনা করা এবং আমি যখন দেখছিলাম যে আমি যেখানে আমার মতামত প্রয়োগ করতে যাচ্ছি সেখানেই বাধাগ্রস্ত হচ্ছে এবং আমি কে কেমন আমি জানি না, আমি নিজেকে অনেক ভীত মানুষ হিসেবে জানি যে আমিও ওই সময়টায় কেবল বাড়ি থেকে একটা মেয়ে এসেছে এবং এর আগে আমি কিন্তু আমার এলাকার গণ্ডির মধ্যেই ছিলাম। হঠাৎ গণ্ডির বাইরে এসে যখন এরকম পরিস্থিতি দেখি, আমার জন্য বিষয়গুলো খুবই হতাশাজনক ছিল এবং আমি দম বন্ধ হয়ে যাচ্ছিল যে আসলে আমরা কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো। তো সব মিলে একটা হতাশার জায়গা থাকলো। আমার জন্য আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা আশার আলো হিসেবে আমার জীবনে আগমন ঘটেছিল। আপনি যোগসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য, তা আপনার যোগসুতে আসার কারণ কি? প্রথমত আম, আমি হয়তো এখন পর্যন্ত কতটা রাজনীতি বুঝে উঠেছি এটা আমি নিজেও জানি না, কারণ আমি আসলে অতটা রাজনৈতিক না। আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ইনসাফ, এবং ইনসাফের জন্য লড়াই করতে হবে। এবং আপনারা সবাই জানেন যে যোগসু নির্বাচনের যখন আলাপ শুরু হয় তখনও কিন্তু আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই উনি জীবিত ছিলেন। ওনার পরামর্শতে আমার যোগসুতে আসা। এবং আমি ভাবছিলাম যে যে নোংরামি হয় প্রত্যেকটা শিক্ষার্থী সংসদ নির্বাচনে এবং নারী যারা আছে তাদেরকেই টার্গেট করে নোংরামিগুলো হয়, এই নোংরামিগুলার মধ্যে আমি যাব না আমি একজন প্রেশার গ্রুপ হিসেবে যে কালচারাল লড়াইটা আছে শুধু এই লড়াইটাই লড়বো, এটা আমার মধ্যে একটা প্রশ্ন ছিল তখন। এবং আমি এটা নিয়ে ভাবছিলাম তখন শহীদ শরীফ ওসমান হাদি ভাই আমাকে পরামর্শ দিলেন যে সবসময় নিজের ঘরে থেকে ইনসাফ শুরু করতে হয়, তোমার ইনসাফের লড়াই বড়, কিন্তু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ইনসাফের লড়াই দিয়ে তুমি শুরু করবা এবং সেটা অবাধ একটা বিস্তৃতি লাভ করবে একদিন। তো তার এই পরামর্শতে সেই ইনসাফ প্রতিষ্ঠার ইচ্ছায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি থেকে যাতে আমি জাতীয় পর্যায়ে ইনসাফের আলাপ ধরতে পারি, সেই ইচ্ছা থেকে আসলে আমি যোগসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা, আপনি তো শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেছেন, তো শিবিরকে বেছে নেওয়ার কারণ কি? শিবির সমর্থিত প্যানেলকে বেছে নেওয়ার একটি প্রধান কারণ সেটি হচ্ছে আমার মনে হয়েছে যে আমি যদি শিবির প্যানেলে যাই এবং আমি যদি নির্বাচিত হই এবং ভবিষ্যতে আমি আশা করি ওনারা শিক্ষার্থীদের স্বার্থের বাইরে কোনো স্ট্যান্ড নেবে না, এটা আমার আশার জায়গা। তারপরেও যদি নেয় তাহলে লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে আমি তাদের বিপরীতেও গিয়ে দাঁড়াইতে পারবো এবং তাতে আমার অনিরাপদ বোধ হবে না, আমার নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আমি চাইলেই তাদের সমালোচনা করতে পারবো, আমি চাইলেই আমার যে আদর্শ ইনসাফের আদর্শ সেই আলাপটুকু তাদের সাথে তুলতে পারবো। এবং আমি যেটা মনে করি শিক্ষার্থীদের স্বার্থে যে স্ট্যান্ডটা নেওয়া যায় সেই স্ট্যান্ডার্ড আমার উপর কোনো দলীয় প্রভাব বিস্তার করা হবে না। এই নিরাপত্তার আশা থেকে বা ভবিষ্যতে আমার লেজুর ভিত্তিক রাজনীতির সাথে মানিয়ে নিতে হবে না এবং কারো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাকে প্রেশার দেওয়া হবে না, এবং আমি সব সময় আমার আদর্শ ইনসাফের আদর্শ এবং শিক্ষার্থীদের সাথে কাজ করে যেতে পারবো। যদি সেটা তাদের সাথে মতের অমিল হয়, আমার মনে হয়েছে যে তারা সেই মতের অমিলকে শ্রদ্ধা করে আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করতে পারবো। এই আশাটুকু থেকে আসলে শিবির প্যানেলে আসা। শিবির সমর্থিত প্যানেলে যুক্ত হওয়ার জন্য কে প্রথমে আপনাকে অ্যাপ্রোচ করেছিল? শিবির সমর্থিত প্যানেলে যুক্ত হওয়ার পেছনে আমাদের যে রিয়াজুল ইসলাম ভাই উনি আমাকে একদিন কল করেছেন, বলেছেন আপু আপনি কি আমাদের প্যানেলের সাথে যুক্ত হতে চান?
তো আমি তখন বলেছিলাম, জি ভাই, কেন নয়, তবে আপনার আর আমার যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার জায়গাটা আমরা যদি ঠিক করি, তো ওনাদের সাথে বসার পর আমার যে বোঝাপড়া তৈরি হয়েছে এবং আমার মনে হয়েছে যে আসলে আমি যদি এখানে নির্বাচিত হই, এই প্যানেলে থেকে নির্বাচিত হয়, ভবিষ্যতে আমার স্বাতন্ত্র্যতা নিয়ে আমার কোনো অসুবিধায় ভুগতে হবে না, বা আমি চাইলে আমার স্বাতন্ত্র্যতা বজায় রেখে নারীদের অধিকার নিয়ে কাজ করতে পারবো। এবং এই প্যানেলে থাকা আমি নিজেও আসলে নিরাপদ বোধ করেছি। এই আমার কাছে নিরাপত্তাটা প্রধান। দেখবেন নারী শিক্ষার্থীরা তাকেই নির্বাচিত করে যাদের কাছে সে নিরাপদ বোধ করে। আমার মনে হয়েছে এই প্যানেলে আমিও নিরাপদ, এবং এখানে যদি আমি নির্বাচিত হই, আমি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে পারবো এবং আমার নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। তাদের সাথে আমার হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থের যে আলাপ, সে আলাপে আমার তাদের সাথে মতামত এক হয়েছে এবং আমি এই প্যানেলে যুক্ত হয়েছি। আচ্ছা, আপনি তো শিবিরকে অনেক কাছ থেকে দেখেছেন, তো শিবিরকে আপনার কেমন মনে হয়েছে? যেহেতু শিবির প্যানেল থেকে নির্বাচন করেছি, এবং ওনাদের যে জায়গাটা সেটা হচ্ছে ওনারা প্রত্যেকটি নারী শিক্ষার্থীকে খুব সম্মান করেন এবং ওনাদের শব্দের মাধ্যমে সেটা বোঝা যায়। এবং প্রত্যেকটি নারী শিক্ষার্থী ওনারা বোন বলেই সম্বোধন করেন, আপনি করে বলেন। এই বিষয়গুলা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এই পর্যন্ত আমি ওনাদের কাছ থেকে কোনো কটূক্তি শুনিনি। হিজাব পরা না পরার বিষয়ে ওনারা কখনোই কিছু বলেন নাই। তো আমার সবসময় মনে হয়েছে ঠিক আমি যা বিশ্বাস করি ইনসাফের আলাপ, সেখানে কেউ ইন্টারাপ্ট করছে না, এবং আমি তাদের প্যানেলে আছি বলে যে তাদের কথাই বলতে হবে এমনও কোনো জবরদস্তি ছিল না আমার উপর। এই সব কিছু মিলে আমার মনে হয়েছে যে নারী শিক্ষার্থীরা শিবির প্যানেলকে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে তাদের কাছে নিরাপদ ফিল করা, এবং তারা যে এইভাবে নারীদের সম্মানিত করে, সম্মান সবাই পছন্দ করে, সম্মান সবাই গ্রহণ করতে চায়। সেই সম্মান তারা আমাকে দিয়েছে এবং আমি গ্রহণ করেছি। আচ্ছা, তাহলে বলা যায় যে হচ্ছে আপনি শিবিরকে হচ্ছে দেখেছেন যারা হচ্ছে অপরকে সম্মান করতে জানে। জি, অবশ্যই। তারা সম্মান করতে জানে। নারী শিক্ষার্থীদের একটা যেটা বলা হয় যে শিবির নারী শিক্ষার্থীদের হচ্ছে সেই নিরাপত্তা দিতে পারবে না বা তাদের নেতৃত্বে বিশ্বাস করে না, কিন্তু আমি তো তাদের প্যানেলে হচ্ছে একজন নারী শিক্ষার্থী হিসেবে নেতৃত্ব দিচ্ছি। তো এই জায়গায় কিন্তু সেই যে একটা মানে প্রোপাগান্ডা, সেটা কিন্তু এখানেই ভেঙে যায়। আচ্ছা, যোগসুর পূর্বে এবং নির্বাচনী প্রচারণাকালীন আমরা দেখেছি আপনাকে অনেক সময় অনেক ভিডিওতে হিজাব ছাড়া। তো শিবির কি আপনার উপর হিজাব চাপিয়ে দিয়েছে, বা তাদের প্যানেলে যুক্ত হওয়ার জন্য কি হিজাব বাধ্যতামূলক ছিল? আপু, আপনাকে আরেকটি প্রশ্ন করি। আপনি কি শুধু আমাকে হিজাব ছাড়াই ভিডিওতে দেখেছেন নির্বাচনের আগে? কখনো হিজাব পরিহিত দেখেননি? দুইটাতেই হচ্ছে দেখা গেছে। হ্যাঁ, ২ টাতেই দেখা গেছে। দেখুন, আমি হয়তো অনেক ভালো মুসলমান নই, কিন্তু এটা তো সত্য আমরা কালচারালি মুসলিম। আমার বাবা-মা, আমার বাবার সাদা দাড়ি আছে, আমার মা বোরকা পরেন, এবং এখনো পর্যন্ত কিন্তু সেই সংস্কৃতি আছে যেখানে মুরুব্বিদের সামনে গেলে আমরা আমাদের যে ওড়নাটা কিন্তু একটু টান দিয়ে বড় করে সামনে মাথাটা ঢাকার চেষ্টা করি। এই সংস্কৃতি কিন্তু আমাদের আছে। হ্যাঁ, আমি পর্দা প্রথা শব্দটা এত গভীর, এটা তো শুধু বাহ্যিক বিষয় না, এটা অভ্যন্তরীণ একটা পরিবর্তন। তো যেই পর্যন্ত সেই অভ্যন্তরীণ পরিবর্তন না হচ্ছে, আমি শুধু বাহ্যিকতা দেখাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কিন্তু অন্তর সম্পর্কে জানেন। তবে হিজাবের বিষয়টা এখন আমি একদমই খুলছি না। আগেও কিন্তু আমি হিজাব পরেছি, অনেক আগে থেকে, আজকে থেকে না। তবে কি হতো, মাঝে মাঝে একটু সাজুগুজু করতে মন চাইতো, একটু সাজুগুজু করে চলে আসতাম। তো খুব একটা আমার মা বলতো যে মা অন্তত হিজাবটা পরো, তাও মাঝে মাঝে একটু দুষ্টুমি করে হিজাব ছাড়া চলে আসতাম। এই হিজাবটা কেউই কখনো আমার উপর চাপায় দেয় নাই। আমার মনে হয়েছে হিজাব পরেছি। আবার এখন আমি হিজাব কেন ছাড়ছি না, এটা একটা গঠনমূলক প্রশ্ন হইতে পারে। কারণ আমি যখন দেখলাম যে হিজাব যখন আমি পরছি না, কেউ প্রশ্ন করে নাই। শিবিরও প্রশ্ন করে নাই। আমি হিজাব ছাড়া শাড়ি পরে তাদের শাখা অফিসে গিয়েছি, কেউ বলে নাই যে আপনি কেন শাড়ি পরে এসেছেন, আপনার মাথায় ওড়না নাই কেন। কিন্তু যখন আমি হিজাব পরলাম, তখন কিন্তু কারা প্রশ্ন করছে। আসলে এখানে নারী শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করছে কারা, নারী শিক্ষার্থীদের অনিরাপদ ফিল করাচ্ছে কারা, এবং বিভিন্ন ইস্যু ধরে, হিজাব ইস্যু ধরে, হিজাব পরলেই কারা নানাভাবে ট্যাগিং দিচ্ছে, এটা একটা বোঝার জায়গা। বলা হচ্ছে শিবির নারীদের অধিকার হরণ করে, শিবির হিজাব পরতে বাধ্য করে, কিন্তু বিষয়টা এমন না। শিবির আমি দেখেছি যে আমার যেটা দেখা দৃষ্টিভঙ্গিতে, আমি যখন হিজাব পরেছি তারা এটা বলেনি, আমি যখন না পড়েছি তখনও কিছু বলেনি। এটা আসলে আমার সিদ্ধান্ত নয়,
অবশ্যই একজন ভালো মুসলিম হতে হলে এটা তো শিবিরের কোনো বিধান বলে আমি মনে করি না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, যে পর্দা প্রথার বিষয়টি। তো এর আগেও আমি অনিয়ম করেছি, হিজাব মাঝে মাঝে পরি নাই, কিন্তু আমি তো কখনোই আসলে পর্দানশীল ছিলাম না। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। পর্দা প্রথা শুধু বাহ্যিকতা না, এটা অভ্যন্তরীণ বিষয়, আরও অনেক কিছুর বিষয় আছে। তো প্রত্যেকটা জিনিস যাতে আমি কোনো না কোনো সময়ে আমি যাতে পালন করতে পারি, আল্লাহ আমাকে সেই সক্ষমতা দান করুক। কিন্তু যখন আমি দেখব আমার হিজাব পরলে কেউ আমার হিজাব টান দিয়ে খোলাই ফেলতে যাচ্ছে, সেটা হচ্ছে নৈতিকভাবে হোক বা বল প্রয়োগ করে হোক, এটা কিন্তু হচ্ছে নৈতিকভাবে হচ্ছে এটা চেষ্টা করা হয় যে হিজাব পরছে তার, এ তো আগে পরতো না, যখন আমি হিজাব পরছি না, পরলাম, পড়ি নাই যখন, তখন কেউ কিছু বললো না, যখন পড়লাম তখন সবাই আমাকে ভণ্ড বলার চেষ্টা করতেছে, নানাভাবে আমাকে হচ্ছে ডিহিউম্যানাইজ করার চেষ্টা, ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে। যখন আমি হিজাব নিয়ে দেখি এত টানাটানি, তখন আমি হিজাব ছাড়ছি না। এখন হিজাব নিয়ে যারা টানাটানি করবে তারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধীরে ধীরে, এবং এই হিজাব আমি ধরেছি, ইনশাল্লাহ এই হিজাব আমি ছাড়ছি না। গত 30 ডিসেম্বর আমরা দেখতে পাই যে আপনাদের ক্যাম্পাসে যখন আপনি মাইক নিয়ে হচ্ছে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন, এর পরবর্তীতে হচ্ছে আপনার কাছ থেকে হচ্ছে মাইক কেড়ে নেওয়া হয়, কারণ এটা নাকি দলীয় স্লোগান। তো এই বিষয়ে আপনার মতামত কি? এটা কি আসলেই কোনো দলীয় স্লোগান কিনা, বা আপনি এই বিষয়ে কি মনে করেন? আমি নিজে অন্তত কোনো একক দলকে এত সুন্দর একটা স্লোগান ব্যবহার করতে দিব না। আমি নিজে এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি বারবার। এটা কারো দলের হইতেই পারে না। আপনারা দেখবেন যে ইনকলাব মঞ্চে প্রোগ্রাম যখন শুরু হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে, এবং শেষ শব্দটিও থাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি নিজেই কোনো দলকে এটা ব্যবহার করতে দিব না। আমি ব্যবহার করব, বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলিম এটা ব্যবহার করবে, এবং এটা ব্যবহার করার কারণে যাতে কারোর ট্যাগিংয়ের শিকার না হতে হয়, এই বিষয়টা নিয়ে আমি সর্বোচ্চ কাজ করব। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে ট্যাগিং খেলা খেলবে, তাদের বাংলাদেশের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করবে। আপনি দেখে নেবেন আসলে তারা ক্ষমতার রাজনীতি করে কিনা, ভোটের রাজনীতি, এই যে নোংরামিগুলা করতেছে শুধুমাত্র ক্ষমতার জন্য, এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবরের মতন এত মহৎ স্লোগানের বিপরীতে যে ভুয়া ভুয়া বলে, এই মানুষগুলো আসলে নিজেরাই নিজেদের অপ্রাসঙ্গিক করে তুলছে। এবং এত সুন্দর স্লোগান চিরকাল আজন্ম, যতদিন পৃথিবী আছে, পৃথিবী থাকবে না, সব সময় এটা প্রাসঙ্গিক হয়ে থাকবে। স্বাভাবিকভাবে তাদের কারণে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আচ্ছা, তো নির্বাচনের প্রচারণাকালীন আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর রহমত এবং আমার সৌভাগ্য যে নির্বাচনকালীন সময়ে সবাই জানে ওই সময়টাই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে গুলিবিদ্ধ করা হয়, এবং আমি পুরোটা সময় হাসপাতালে ছিলাম, এবং আমি আসলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ তেমন করে করতে পারিনি। যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, তাদের ভোটের মাধ্যমে আমাকে মানে জয়লাভ হয়েছে আমার, কিন্তু আমি ঠিক ওরকমভাবে সবার কাছে পৌঁছাইতে পারিনি। কিন্তু যখনই আমাকে কেউ দেখেছে, এমনভাবে কাছে টেনে নিয়েছে যেন আমি তাদের আপনজন, এবং তারা যে হাউমাউ করে কান্না করেছে, তারা মানে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইরে মানুষ কী পরিমাণ ভালোবাসে যে আমাকে দেখলেও তারা ঠিক ততটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছে, এবং মনে হচ্ছে যেন নিজের বোনের মতন সান্ত্বনা দিচ্ছে, এবং কষ্ট ভাগাভাগি করার যে বিষয়টাই পুরো নির্বাচনী ক্যাম্পেইনের সময় আমি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে অনুভব করেছি। আর আমার জীবনের বেস্ট কমপ্লিমেন্ট ছিল এটা নির্বাচনকালীন সময়ে, যে আমি যেহেতু ইনকলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একজন মানুষ, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ। তো এক ভাই আমাকে এসে বলেছিল যে বোন, তোমারে দেখলে ভাইয়ের কথা মনে পড়ে। আমার ঠিক ওই সময় মনে হয়েছে যে জীবনে আমার আসলে আর মনে হয় কিছু অর্জন করার নাই। একজন মানুষ আমাকে দেখে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কথা মনে করতে পারে, এটা ভাবলেই আমি নিজেকে সৌভাগ্যের দাবিদার মনে করি। আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দিবেন, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করি যে এমন একজন মানুষের সাথে কিছুদিন হলো তার পাশে চলার যে সৌভাগ্য দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার পাশে থেকেছেন, আমার উপর আস্থা রেখেছেন, আমাকে যোগ্য মনে করেছেন, নির্বাচিত করেছেন। আমি আশা করি ভবিষ্যতেও জগন্নাথের স্বার্থে আমি প্রত্যেককে পাশে পাবো। নির্বাচনে জয়লাভের পর কান্নাজড়িত কণ্ঠে আপনি স্লোগান দিচ্ছিলেন, তখন সেই কোন আবেগ বা অনুভূতি কাজ করছিল? একজন মুসলমানের জন্য, একজন মুসলিমের জন্য বিজয়ের মুহূর্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে পারার যে সুখ,
যে আনন্দ, সেটা আর কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না। এবং সাথে একটা দুঃখও ছিল যে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, যিনি আমাকে শিখিয়েছিলেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইনসাফের স্লোগান, সেই ব্যক্তিরা সেদিন শোনার জন্য ছিলেন না। আমি জয়লাভ করেছি এবং আমার জয়ের স্লোগান ছিল, জয়ের ধ্বনি ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এবং ভাই নাই, আমি ওনাকে বলতে পারছি না। এই দুইটা বিষয় এমনভাবে আমাকে আবেগে আপ্লুত করে ফেলেছে যে আমি সেদিন নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি নাই। যদিও শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই সবসময় বলতেন আবেগের নিয়ন্ত্রণ করা শিখতে হয়। তো আমি আবেগের নিয়ন্ত্রণ করা শিখতে চাই এবং আমাদের যে কষ্ট, সেটাকে আসলে আমাদের শক্তিতে রূপান্তর করে আমি ইনসাফের জন্য লড়াই করে যেতে চাই। যোগসু কতটুকু নিরপেক্ষ হয়েছে বলে মনে করেন, এবং এর পাশাপাশি যারা শিক্ষক ছিলেন নির্বাচন কমিশনে প্লাস নির্বাচনে জড়িত ছিলেন, তারা হচ্ছে কতটুকু নিরপেক্ষভাবে এটাতে অংশগ্রহণ করেছেন? দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কী হয়েছে, অন্যান্য ছাত্র সংসদের মতো এখানেও শিবিরের প্যানেলের কিন্তু ম্যাক্সিমাম যে নেতাবৃন্দ আছে, নেতৃবৃন্দ, তারা কিন্তু উঠে এসেছে। কিন্তু যেটি ঘটেছে সেটি হচ্ছে খুব সুন্দর একটা গণতান্ত্রিক লড়াই। একটা সুন্দর গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আসলে কেউই পরাজিত হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এটাই সৌন্দর্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এটাই যে এখানে কেউ হারে নাই, সবাই জিতে গেছে, সবাই দিন শেষে জবিয়ান। এবং হেরে যাওয়ার সে মানে হেরে গিয়েছে বলেই যে নির্বাচন সুষ্ঠু নয়, মেশিন নষ্ট হয়ে গেছে, আপনারা শেখ হাসিনার মতন ফেসিস্ট হয়ে গেছেন, এই ধরনের কিন্তু বাজে আলাপ কেউ দেয় নাই। বরং কী বলেছে আমাদের AKM রাকিব ভাই, বলেছেন যে দুর্বোকা, যোগসু চেয়েছিলাম যোগসু হয়েছে, এটাই তো সার্থকতা। এবং রিয়াজুল ইসলাম ভাইকে বেশি ভালোবেসে যে ভোট দিয়েছেন বলেই উনি কিন্তু নির্বাচিত হয়েছেন। তার মানে AKM রাকিব ভাই যে তুচ্ছ এমন কিন্তু কিছু নয়। দিন শেষে সবাই যে জবিয়ান, এই সুন্দর একটি মেসেজ আমাদের শিক্ষার্থী সংসদ নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়ায় গেছে, এটাই আমাদের সার্থকতা। আর এই জন্যই আমি মনে করি আমাদের যে নির্বাচন সেটা সুষ্ঠু সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার প্যানেল থেকে অনেক ধরনের শিক্ষার্থী বান্ধব ইশতেহার দেওয়া হয়েছে। 1 বছরে এই ইশতেহারগুলো কতটুকু বাস্তবায়ন হবে বলে মনে করছেন? প্রথমত আমাদের হচ্ছে 21টি ইশতেহার দেওয়া হয়েছে এবং এমন কোনো ইশতেহার দেওয়া হয়নি যেটি বাস্তবসম্মত না, অলীক এবং শুধু পপুলার পলিটিক্স করার জন্য। এমন এমন ইশতেহারভুক্তই করা হয়েছে যেটা 1 বছরের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। এবং আমিও আশাবাদী যে আমরা খুব দ্রুততম সময়ে আমাদের কার্যক্রম শুরু করব এবং আমাদের কার্যক্রমের প্রথম যেটা হবে সম্পূরক বৃত্তি। এটা যাতে মেধাবৃত্তি না হয়, এখানে যাতে সাধারণ শিক্ষার্থীরা যারা হচ্ছে আবাসন বৃত্তি পেতে পারেন, প্রায় সবাইকেই যাতে দেওয়া হয় এবং যারা কিনা শারীরিকভাবে কিছু অসুবিধার মানে ভুগছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের যাতে অগ্রাধিকার দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আবাসন যে সংকট, বাণীভবন তৈরি করার একটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে কিন্তু কাজকর্ম কিন্তু চলছে। আমাদের স্যানিটেশন সমস্যা, লাইব্রেরিতে সিটের সমস্যা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। কিছু জিনিস আছে যে খুব দ্রুতই সমাধান করা সম্ভব, আর কিছু জিনিস আছে ওই 1 বছর সময়টা লাগবে যে পুরোটা বাস্তবায়ন করতে। তবে এমন কোনো ইশতেহার নেই যেটি বাস্তবায়ন অযোগ্য। বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এগুলো আমরা বাস্তবায়ন করব। আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাদের কোনো হল নেই, শুধুমাত্র একটি ছাত্রী হল রয়েছে। তো 1 বছরে কি আপনাদের প্যানেল থেকে হচ্ছে হল নির্মাণ, তারপর সেখানে সিট বরাদ্দ দেওয়া সম্ভব বলে মনে করেন? দেখুন, এটা তো আসলে একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সব কাজ যে প্যানেলের শিক্ষার্থীদের যারা নেতৃবৃন্দ তাদেরই, বিষয়টা এমন না। যদি এই ধরনের সমস্যার সমাধান করতে হয় তাহলে প্রশাসন এবং ছাত্রদের যারা প্রতিনিধি তাদের একটা কম্বিনেশন প্রয়োজন, তাদের যোগসূত্র প্রয়োজন। আর আমার মনে হয় আমরা সেই যোগসূত্র তৈরি করতে পারবো এবং প্রশাসন আমাদের সাহায্য করবে এবং প্রশাসনের সাহায্যে শিক্ষার্থীদের স্বার্থে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের প্যানেল থেকে যতজন নির্বাচিত হয়েছেন এবং এর সাথে সাথে অন্যান্য প্যানেল থেকে কিংবা স্বতন্ত্র থেকে যারা নির্বাচিত হয়েছেন, সবার জবাবদিহিতা কতটুকু নিশ্চিত করতে পারবেন বলে মনে করছেন? দেখুন, আমার লড়াই ইনসাফ,
ইনসাফের লড়াই। আমি যদি আমার শত্রুর পাশে, যদি আমার শত্রু যদি জুলুমের শিকার হয়, আমি যদি তার পাশে না দাঁড়াতে পারি, এই জায়গায় আমার নৈতিক পরাজয় হয়ে গেছে। এবং আমি আমার শত্রুর পাশেও দাঁড়াতে চাই যিনি জুলুমের শিকার। এবং প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থী, যদি কোনো রাজনৈতিক দল লাগবে না, কোনো বিশেষ সংগঠন, কোনো কিচ্ছু না, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সেই পরিচয়ে যাতে জবাবদিহি করতে পারে প্রত্যেকটি প্রতিনিধিকে আমি সেই অধিকার নিশ্চিতের জন্য কাজ করব। ইনসাফের লড়াইয়ে বেইনসাফ করবো, এটা তো হয় না। আপনি কি এই ব্যাপারে আশাবাদী যে আপনি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আপনি সকলের প্রতিনিধি হয়ে উঠতে পারবেন? জি, আমি আশাবাদী। দেখুন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছি মানে যে আমি দলীয় হয়ে গেছি এমন না, আমি সাম্প্রদায়িক বিষয়টা এমন না। বিষয়টা এই জায়গায় একটা ফাঁকফোকর আছে, বোঝানো হচ্ছে অনেকভাবে। কিন্তু আমি বলি, যেহেতু আমি মুসলিম, আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবো, এটা আমার অধিকার। যখন আপনি আমার কাছ থেকে মাইক কেড়ে নেন, আমি এটা জুলুমের শিকার। আবার ঠিক একইভাবে কোনো হিন্দু ভাই বোন যদি তার স্লোগান দেয়, তাকে সেই স্লোগান দেওয়ার অধিকার পাওয়াই দেওয়া আমার ইনসাফ। আমি আমার স্লোগান দিব, সে যে স্লোগানে বিশ্বাস করে সে স্লোগান দিবে। আমার দ্বারা এই পর্যন্ত কোনো, শুধু হিন্দু শিক্ষার্থী বলার, কোনো শিক্ষার্থীর বাক স্বাধীনতা হরণ করার মতন আমি কোনো কাজ করি নাই। আমি কারোর উপর জুলুম করি নাই, বরং আমি জুলুমের শিকার হয়েছি। আমার স্লোগান আমাকে দিতে হবে, এবং তারা যে স্লোগানে বিশ্বাস করে তারাও সেই স্লোগান দিতে পারবে, সেটাই সেই ইনসাফ। আর আমি এই ইনসাফ প্রতিষ্ঠা যেভাবে করা যায় তার জন্য আমি কাজ করব। কারো বাক স্বাধীনতা আপনি হরণ করতে পারেন না। সে যেই মতের হোক, যেই দলের হোক, যেই ধর্মের হোক, কোনো সংস্থার হোক, দলের হোক বা না হোক, সে একজন সাধারণ শিক্ষার্থী। তার বাক স্বাধীনতা, তার একমাত্র পরিচয় হবে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সে বাংলাদেশের একজন নাগরিক। এই পরিচয়ে সে তার বাক স্বাধীনতা প্রয়োগ করবে, সে তার অধিকার ভোগ করবে, দায়িত্ব পালন করবে, এবং তাকে তার যে অধিকার সেটা মানে তাকে তার অধিকার যাতে পায়, সেই জিনিসটা নিশ্চিত করাই তো আমাদের প্রতিনিধিদের কাজ। যে সে যে ধর্মবিশ্বাসে বিশ্বাস করে, তার সেটা স্বাধীনতা থাকবে। এবং স্বাভাবিকভাবে আমি একজন প্রার্থী, ঠিক আছে, কিন্তু আমারও তো ধর্মীয় বিশ্বাস আছে, এবং আমাকে সেই স্বাধীনতা দিতে হবে যে আমি যে স্লোগানে বিশ্বাস করি আমি সেই স্লোগান দেব, এবং অন্য কেউ যেটা বিশ্বাস করে সেই স্লোগান দেবে। এখানে যারা ইচ্ছাকৃতভাবে কনফ্লিক্ট বাঁধানোর চেষ্টা করে, তারা আসলে বাংলাদেশের সৌন্দর্য নিয়ে ভাবে না, ভ্রাতৃত্ব নিয়ে বোঝে না। তারা জানে ভাঙনের রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল। আমি ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী না। আমি বিশ্বাস করি আমি আমার বিশ্বাস অনুযায়ী স্লোগান দিবে, সে তার বিশ্বাস অনুযায়ী স্লোগান দিবে। যদি আপনার আলোচনা সমালোচনা করতে হয়, গঠনমূলক পদ্ধতি করবেন, কিন্তু কোনোভাবেই মব সৃষ্টি করতে পারবেন না, কোনোভাবেই তার বাক স্বাধীনতা আপনি হরণ করতে পারবেন না। যোগসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় আপনার প্যানেলের কিছু প্রার্থী অনেক বিভাগ থেকে 0 ভোট পেয়েছেন, কিংবা খুবই কম ভোট পেয়েছেন। আবার কিছু বিভাগ থেকে বেশ ভালো ভোট পেয়েছেন। তো এর পিছনে কারণটা কি? এটাই তো সেই গণতন্ত্রের সৌন্দর্য, যেখানে প্রত্যেকটি মানুষ তার পছন্দের যে প্রার্থী তাদের বেছে নেবে, এটা স্বাভাবিক। যে যাদের বেশি যোগ্য মনে করেছে তাদেরই ভোট দিয়েছে, এবং সেই অনুযায়ী। আর যদি বলেন সঙ্গীত বা নাট্যকলা বিভাগের মতন বিভাগে, সেগুলোতে একটু কম পেয়েছে, কিন্তু সেখান থেকে 4টি, 9টি, 11টি ভোট কম কিসে? যে পরিবর্তনের যাত্রা শুরু হয়ে গেছে, সেখানে যে সাংস্কৃতিক শিবির যে সবাইকে অন্তর্ভুক্ত করার যে একটা রাজনীতিতে নামছে, সেখানে এই অল্প থেকে শুরু হোক, সামনে যাত্রা আরও সুন্দর হোক, এই প্রত্যাশা রাখি আমি। আপনি ইনকিলাব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। তো ইনকিলাব মঞ্চটা আসলে কি, বা এটা যে গড়ে উঠেছে তার পিছনে কারণটা কি? ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সচেতন সাংস্কৃতিক সংগঠন। শহীদ শরীফ উসমানী হাদি ভাই বলতেন যে আমি যদি 50 বছর বাঁচার মধ্যে কিন্তু কোনো মাহাত্ম্য নাই। উনি বলেছেন যদি 5 বছর বেঁচে 50 বছরের ইমপ্যাক্ট ফেলা যায়, সেটাই উনি সার্থকতা মনে করেন। এবং ওনার লড়াই বরাবরই সাংস্কৃতিক লড়াই। এতে দেখবেন মধ্যবিত্ত শ্রেণীর যে রাজনীতি, সেটা কিন্তু বিলীন করে দেওয়া হয়েছে। এখন কিন্তু রাজনীতি শুধু এলিট শ্রেণীর, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর যারা আছে, তাদের রাজনীতি কোথায়? তাদের প্রতিনিধিরা কোথায়? ভাইয়ের ইচ্ছাই ছিল সেই সাংস্কৃতিক রাজনৈতিক পরিবেশটা গঠন করা, যেখানে মধ্যবিত্তের যে রাজনীতি, যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা আবার উঠে আসবে। দেখুন, ভাই কিন্তু সেটা করা শুরু করে দিয়েছিলেন। এবং
তার যে সাংস্কৃতিক লড়াই এবং ভারতীয় আধিপত্যবাদের যে শত বছরের যে ইনভেস্টমেন্ট, সেটা যেমন ইনভেস্টমেন্ট বলেন, কালচারাল ফ্যাসিজম বলেন, যাই বলেন, সেটা কিন্তু ভাই একদম মাটির সাথে মিশাই দিয়েছে। এবং মানুষ এখন জানে ভারতীয় আধিপত্যবাদ কী এবং তারা কিভাবে কালচারালি মানুষের মধ্যে আধিপত্যবাদ ছড়াচ্ছে। এই যে একটা কনসাসনেস একদম ৫৬,০০০ বর্গ মাইলে কিন্তু ভাই ছড়াই দিয়েছে, ইনসাফের চাষাবাদ করে গিয়েছে। ভাইয়ের লড়াইটা ছিল এইটাই, যে সাংস্কৃতিক লড়াই, যেখানে উনি শুধু এমপি হওয়াটা উনি সবসময় ছোট চোখে দেখতেন। উনি যেটা দেখতেন সেটা হচ্ছে ইনসাফের লড়াই, একটা সাংস্কৃতিক পরিবর্তন, যেখানে মধ্যবিত্ত শ্রেণীর যে রাজনৈতিক সংস্কৃতি সেটা মেইন স্ট্রিম হয়ে উঠবে। আমাদের ইনকলাব মঞ্চের আসলে কাজটাও ঠিক তাই, ভাইয়ের যে সাংস্কৃতিক লড়াই সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি ইনকিলাব মঞ্চে কিভাবে যুক্ত হলেন? ৫ই আগস্ট পরবর্তী সময়ে যখন ধরেন আন্দোলন হইল, এবং আন্দোলন পরবর্তী সময়ে আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম, আরেকটি স্বাধীনতা ছিল কিন্তু ২৪-এর মধ্যে। ৫২-তে আমাদের আজাদির শুরু, ৭১-এ আমাদের আজাদির আরেক পর্ব, এবং ২৪-এ কিন্তু আজাদির ঠিক তৃতীয় পর্বটি সংগঠিত হয়েছে। এবং এই যে আজাদের তৃতীয় পর্ব হইল, যখন আমরা ৫২-তে স্বাধীন হইলাম, আমরা কিন্তু আসলে স্বাধীন হইতে পারলাম না। আবার যখন আমরা ৭১-এ স্বাধীন হইলাম, একটা পক্ষ এই স্বাধীনতাকে নিজেদের প্রোডাক্ট বলে দাবি করা শুরু করলো। এটা যে বাংলাদেশের সার্বজনীন প্রত্যেকের যে এটা হচ্ছে তাদের প্রত্যেকের যে মুক্তিযুদ্ধটা ছিল, এটা কিন্তু ছিল না, এটা শুধু ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ, তারা একাই যুদ্ধ করেছে, এরকম একটা। তো আমরা এবং ভারত কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে আমাদের মধ্যে যে কালচারাল যে একটা ফ্যাসিজম এবং আমাদের মধ্যে যে আধিপত্যবাদ, এটার কিন্তু যোগসূত্র তৈরি করতো আওয়ামী লীগ, এতে তো কোনো সন্দেহ নেই। তো সেখানেও আমাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তো তারপরে যখন ২৪-এ আমরা স্বাধীনতা পেলাম, তো এটা স্বাভাবিক না যে একটা জাতি দুইবার স্বাধীন হয়েও স্বাধীন হইতে পারলো না, তার মানে স্বাধীনতা অর্জন তো করলাম, রক্ষা করা কতটা কঠিন। তো এই একটা চিন্তা থেকে তখন আমি ভাবতে লাগলাম যে কী করা যায়। তখন আমার ক্লাসমেট, ওর মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়, এবং ওনার রাজনৈতিক আলাপ শোনার পর এবং উনি আমার সাথে বেশ অনেকক্ষণ কথা বলেন, এবং ওনার রাজনৈতিক বোঝাপড়া এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যে একটা রুটম্যাপ, একদম পরিপূর্ণ একটা রোডম্যাপ যখন আমাদের সামনে তুলে ধরলেন, এবং ওনার জুলাইয়ের যে জজবা দেখলাম, ভালোবাসা দেখলাম, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যে ভালোবাসা দেখলাম, এবং ওনার ইনসাফের ধারণাটা এত সুন্দর, তো আসলে স্বাভাবিকভাবে ওনার সাথে কথা বলার পরপরই মনে হলো না, ওনার সাথে কাজ করলে হয়তো বা কিছু একটা হবে। তখনও কিন্তু এই বিষয়টা বুঝতে পারিনি। তো যখন ভাইয়ের সাথে ধীরে ধীরে কাজ করতে লাগলাম, তারপরে আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মতন মানুষকে ছেড়ে আসা কারো পক্ষেই সম্ভব না। তখন থেকে ভাইয়ের এই লড়াইয়ের একটা ছোট্ট সঙ্গী হয়ে উঠলাম। আপনি শহীদ ওসমান হাদি ভাইকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আপনার, তো ভাই আসলে কীরকম ছিলেন? ভাই ছিলেন অসম্ভব বিনয়ী একজন মানুষ। ওনার বিনয়ী যে ভাবটা, সেটা কিন্তু আলাদাভাবে দেখানোর কিছু নাই, কিন্তু মুদ্রার ওপিটও আছে। উনি ছিলেন অনেক বিপ্লবী একটা মানুষ, সাহসী। উনি বিনয়ী বলে উনি কিন্তু ভীতু নয়, উনি নির্ভীক, উনি বিপ্লবী। ওনার যে কণ্ঠস্বর, এটা দালালদের মনে কিভাবে, ভারতীয় দালালদের মনে আগুন ধরায় দেয় আমরা সবাই জানি। তো একই সাথে উনি বিনয়ী ছিলেন, বিপ্লবী ছিলেন, এবং প্রচণ্ড রকম দায়িত্বশীল একজন মানুষ ছিলেন। আমি যতদিন ধরে ইনকলাব মঞ্চের যে পথযাত্রা, প্রথম থেকে আলহামদুলিল্লাহ আমি এর একটি অংশ হতে পেরে আমি সৌভাগ্যের দাবিদার। তো আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ওই দিকটায় শাহবাগের দিকে যেতাম, যেহেতু বেশিরভাগ সময় ওইখানটায় হচ্ছে বিভিন্ন কর্মসূচি হতো, তো বেশ একটা জ্যাম ঠেলে যেতে হতো। তো সবার আগে ভাই দেখা হইলে বলতো, শান্তা খাইছো? আচ্ছা খায় নাও। এবং যখন প্রোগ্রাম শেষ হইতো, আমাদের আলাপ আলোচনা শেষ হইতো, ভাই দায়িত্ব নিয়ে নিজে হয়তো কোনো একটা গাড়ি ঠিক করে দিতেন, নাহলে কাউকে বলতেন ওকে পৌঁছায় দাও, ওকে গাড়িতে না উঠায় কিন্তু আসবা না। তো উনি ঠিক গাড়িতে উঠাই দিয়েও কিন্তু হচ্ছে নিশ্চিন্ত হইতেন না। তখন আবার আমাকে বলে দিতেন, তুমি যাওয়ার পরে কিন্তু জানাবা যে তুমি পৌঁছাইছো। এবং যদি কখনো ভুলে যাইতাম পৌঁছাইতে, তো উনি নিজে টেক্সট করতেন বা বলে, পৌঁছাইছো। উনি দেখুন, আসলে এই মানুষের ব্যস্ততার কিন্তু অভাব ছিল না। তারপরে একদম ছোট থেকে বড় পর্যায়ে উনি কী পরিমাণ দায়িত্বশীল ছিলেন। তো এরকম একটা মানুষকে দেখুন, আমার তো আসলে নিজের ভাই নেই। ইনকলাব মঞ্চে আসার পর ওসমান ভাইকে পেয়েছি, ওনার বদৌলতে আরও অনেক ভাইকে পেয়েছি।
তো আমি যে আমার ভাইকে হারায় ফেলবো, এই যে অনুভূতি মনটাকে একদম বিষাক্ত করে দেয়। শহীদ শরীফ ওসমান হাদি ভাই কিন্তু সফল হয়ে গেছেন, ব্যর্থ আমরা, যারা আমরা এরকম একজন দেশপ্রেমিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। এই রাষ্ট্র পারেনি, এই রাষ্ট্র ব্যর্থ। এই রাষ্ট্র বরাবরই এই জন্য ব্যর্থতার দায় কোনোদিন এড়াতে পারবে না। আমার ভাই নিরাপত্তার তারা দিতে পারে নাই জীবিত থাকাকালীন। গত 12ই ডিসেম্বর কিন্তু ভাই গুলিবিদ্ধ হয়েছে। সেই যে তারিখ, আজকে 12ই জানুয়ারি। রাষ্ট্র কি করছে? আমার ভাই যে ইনসাফ চেয়েছিল, যে আমাকে মাথায় বা বুকে গুলি করার পর আপনারা অন্তত বিচারটা করেন, আমাকে মেরে ফেলালে বিচারটা করেন। কেন? ওনার নিজের জন্য কোনো চিন্তা নেই। কেন? ভবিষ্যতে এমন কেউ জন্মাবে না। উনি তার পরবর্তী লাইনেই কিন্তু এটা বলেছে, উনি নিজের জন্য চিন্তিত ছিলেন না, উনি সবসময় বাংলাদেশের জন্য চিন্তিত ছিলেন। বাংলাদেশ এমন একজন মানুষকে পেয়ে হারায় ফেললো, আমরা তাকে রাখতে পারি নাই, তার নিরাপত্তা দিতে পারি নাই, এই ব্যর্থতা আমাদের। উনি সফল। উনি যেই ইনসাফের হাসিটুকু নিয়ে আল্লাহর কাছে পৌঁছাইতে চেয়েছেন, উনি তো পৌঁছে গেছেন। যারা এই দালালি করছে তাদের কি হবে? তারা তো পৌঁছাইতে পারবে না আল্লাহর কাছে, তারা দাঁড়াতে পারবে না। তারা দুনিয়াতে কয়দিন এগুলা করতে পারবে আমি জানি না, কিন্তু মৃত্যুর পর তাদের অবস্থা কী হবে এটা নিয়ে কেন তারা চিন্তিত নয় আমি জানি না। তারা কিভাবে মানে দুনিয়ার মধ্যে ভুলে গেছে। এবং যারা আমার ভাইকে গুলিবিদ্ধ করলো, এই যে মানুষগুলো, এটা তো মানুষ হইতে পারে না, এটা মানুষ রূপী জানোয়ার। জানোয়ার বললেও আসলে যারা পশু প্রাণীদের অপমান করতে চাই না আমি, এরা আসলে কোনো পর্যায়ে পড়ে না, এদের গালাগালিজ করলেও আসলে কম পড়ে যায়, এদের নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। কিন্তু এই যে শুয়োরের দলগুলা, এই শুয়োরের দলগুলারে বিচারের মুখোমুখি আজ হোক কাল হোক তাদের হতে হবে। এই দল তারা ভাবতেছে তারা একদম জিতে গেছে, এটা হবে না। আজ হোক কাল হোক শেখ হাসিনার ফাঁসি ঘোষিত হয়েছে না আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, জি তখন সে কত মানুষকে, নির্দোষ মানুষকেও ফাঁসির দুয়ারে, ফাঁসিতে কোনো প্রমাণ ছাড়া কেবল ব্যক্তি স্বার্থ বা একদম ঘৃণা থেকে কিন্তু তাদের ফাঁসিতে ঝুলাই দিছে। এবং আমাদের যিনি ওনাকে সবাই সাকা চৌধুরী বলে জানেন, উনি কি বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল কিন্তু রাইখেন, এখানে হাসিনার কিন্তু বিচার হতে হবে। বিচার হয়েছে না, তো এদেরও বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তারা কেউ ধরাছোঁয়ার বাইরে যেতে পারবে না। আর আল্লাহ যাতে সেই সক্ষমতা দান করে জীবনে অন্তত ইনসাফ থেকে দূরে না যায়, ইনসাফের লড়াইটুকু নিয়ে যাতে জীবন পরিচালনা করতে পারি। শহীদ হাদি ভাইয়ের সাথে আপনার সর্বশেষ কি বিষয়ে কথা হয়েছিল? শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আমার শেষ যে বিষয়ে কথা হয়েছে সেটা যোগসু সম্পর্কিত। আমি যোগসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দিই এবং ভাইকে এটা SMS-এর মাধ্যমে জানাই। ভাই সাথে সাথে কল ব্যাক করে সবার আগে বলে, শান্তা জিতে আইতে হবে। তো যোগসু কেন্দ্রিকই শেষ আলাপটি ছিল ভাইয়ের সাথে, যোগসু কেন্দ্রিক। এবং উনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন এবং আমাকে বলেছেন যে যদি কেউ তোমার শত্রুও থাকে, সে যদি জুলুমের শিকার হয় তার পাশে দাঁড়াবা, না হলে তো ইনসাফ হলো না। শত্রুর সাথেও ইনসাফ করতে শিখবা। তো ওনার পরামর্শগুলো আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এবং জীবনের পথ চলা যতটুকু, প্রত্যেকটা জায়গায় আসলে তার পরামর্শ অনুযায়ী চলতে চাই। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। আমিন। আমিন। আপনার আজকের শান্তা হয়ে ওঠার পেছনে ইনকিলাব মঞ্চের ভূমিকা কতটুকু? দেখুন, আজকের যে আমি শান্তা আক্তার বলে সবাই আমাকে চেনে, এর পিছনে তো পুরোটাই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই। আমি যখন ওনাদের সাথে জুলাই নিয়ে কথা বলতাম, এই যে জুলাইয়ের বোঝাপড়া, কীভাবে স্বাধীনতা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের স্বার্থে কাজ করতে হয় এবং নিজের স্বার্থকে ছোট মানে উনি কিন্তু নিজের স্বার্থকে কখনো দেখতেনই না এবং নিজে কি করেন নিজেকে প্রচার করতেন না। ওনার মধ্যে এগুলো ছিল না যে আমি এত বড় বড় কাজ করে। অনেকে দেখবেন যে একটা করে ছবি তোলার বলে যে এই যে আমি তো এত বড় বড় কাজ করতেছি। ভাইয়ের মধ্যে এমন কিছু ছিল না। তো ভাইয়ের কাছ থেকে যেটা পেয়েছি সেটা ইনসাফের আদর্শ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে নিজের জীবনকেও তুচ্ছ ভাবা যায়, এই যে বিষয়গুলো দেখা, এই পরামর্শগুলো, এই যে আসলে ভাইরে হারায় ফেলছে এই অনুভূতিও এখনও আমরা অত গভীরভাবে অনুভব করতে পারি নাই। দোয়া করবেন যাতে ভাইয়ের এই ইচ্ছাগুলো পূরণ করতে পারি এবং ইনসাফের আদর্শ নিয়ে বাকিটা জীবন কাটাই দিতে পারি। ইনকিলাব মঞ্চকে অনেকে শিবিরের বি টিম মনে করে, তো এই বিষয়ে আপনার মতামত কি?
তারা সরাসরি দালাল। অবশ্যই তারা সরাসরি দালাল। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই দল মত ধর্ম বর্ণ প্রত্যেকটা বিষয়ের ঊর্ধ্বে চলে গেছেন। ওনাকে সবাই ভালোবাসে, কোনো বিশেষ গোষ্ঠী না, দল না, ধর্ম না। প্রত্যেক আপনারা দেখবেন শুধু মুসলমান যারা তারাই কি তার জন্য কান্না করতেছে এমন না, কোনো দলের না, মত না, কোনো বর্ণের, সবাই যে মানুষটারে ভালোবাসতেছে, যে মানুষটারে সবাই বলেছে শুধু আধিপত্যবাদ লড়াইয়ের জন্য নিজের জীবনটা শেষ করে দিল, নিজের জীবনের মায়া করলেন না, ইনসাফের লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেলেন, তাকেও যারা ট্যাগিংয়ের শিকার করে জামা শিবির বলে, তারা সরাসরি দালাল। এই ধরনের মানুষের সম্পর্কে সচেতন হওয়া উচিত। এই ধরনের মানুষ মুখোশ পরে আমি অনেক বড় দেশপ্রেমী, ঠিক আছে, এবং দিন শেষে এরা কীভাবে মানে ডিমোরালাইজ করে, যে ভাইকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, এখন কিন্তু জাবের ভাইরে ডিমোরালাইজ করার চেষ্টা করতেছে। এখন আবার কেউ যারা ভাইকে ডিমোরালাইজ করার চেষ্টা করছিল জামার শিবির ট্যাগিং দিয়ে বি টিম বলে, তারা এখন ওসমান ভাইরে প্রচণ্ড ভালোবাসে। ওসমান ভাই মানে বলতেন যে আমার মার থেকে আমার শাশুড়ি বেশি আপ্যায়ন করলে আমি সন্দেহের চোখে দেখি, আমি এই মানুষগুলোর সন্দেহের চোখে দেখি। সরাসরি দালালেরা এরা এখন জাবের ভাইয়ের বলে যে জাবের ভাই ওসমান ভাইয়ের কুক্ষিগত করতে চায়। যদি কুক্ষিগত করতে যেত তাহলে ভাইয়ের রাজনীতি নিয়ে সে আজকে এমপির ইলেকশন লড়তো। সে এমপির ইলেকশন লড়ে নাই। সে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের আদর্শ জানে, সেই আদর্শ সবচেয়ে কাছ থেকে উনিই দেখেছে। এবং আমরা তো জানি যে ওসমান ভাইকে জাবের ভাই ঠিক কীভাবে ধারণ করে এবং ওনার লড়াই লড়ার জন্য উনি ঠিক কতটা বদ্ধপরিকর। যারা জাবের ভাইকে এভাবে কিন্তু ডিমোরালাইজ করার চেষ্টা করতেছে, এই দালালগুলো আসলে বাংলাদেশের জন্য ক্ষতিকারক। তাদের চিনতে হবে, যারা ওসমান ভাইরে বলে শিবিরের বি টিম, ওনার মতো মানুষের ট্যাগিং দেওয়া থেকে ছাড়ে নেই জীবিত থাকাকালীন, এবং জাবের ভাইরে দিয়ে এটা কেবল শুরু হয়েছে। যারা মেরে ফেলে, মানে যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, তাকে যেভাবেই হোক সামহাও তারা মেরে ফেলবে দালালগুলা, এবং মেরে ফেলার পর তার যে আদর্শ নিয়ে যে কাজ করতে চাইবে তাকে ডিমোরালাইজ করবে, যে সে তো লাশের রাজনীতি করতেছে, সে তো এটা নিজের স্বার্থের জন্য কাজ করতেছে। কিন্তু জাবের ভাই কিন্তু দেখেন, উনি কিন্তু এমপি হওয়ার আশা করেন না, উনি একটাই আশা করেন ভাইয়ের বিচার, ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। তো এই দালালদের চিনে রাখুন, এবং ওসমান ভাইরা যারা ট্যাগিং করে তাদের মুখে থু মারুন, একদম থু দিয়ে তাদের মুখে থু মারা ছাড়া তো আর কিছু বলার নাই আমার। তারা আসলে থু মারারই যোগ্য, তাদের থু দিয়ে চলে আসুন, পারলে দু একটা জুতার বাড়িও দিন। ইনকিলাব মঞ্চ কি কোনো দলীয় পারপাসকে সার্ভ করে? দেখুন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যখন এমপি হওয়ার কথা হলো, ওনাকে কিন্তু অনেকেই প্রস্তাবনা দিয়েছেন যে আপনি আমার দলে আসতে পারেন। উনি একটা কথাই বলেছে যে ভাই আমি আপনাদের ভালোবাসি, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তি, আমি প্রত্যেকরে ভালোবাসি, কিন্তু আমি স্বতন্ত্র নির্বাচন করতে চাই। উনি যদি দলীয় পারপাস সার্ভই করতো, কোনো দলেরই হইতো, তাহলে উনি কেন স্বতন্ত্রতে দাঁড়ায় নিজের জীবনে এত ঝুঁকিপূর্ণ করে তুলবে? উনি তো কোনো নিরাপত্তা ছিল না, কোনো দলীয় নিরাপত্তা ছিল না, কিচ্ছু ছিল না। ওনাকে কোনোভাবেই সেফটি উনি ছিল ব্যক্তি ওসমান হাদি। এখন উনি বাংলাদেশের শহীদ ওসমান বিন হাদি ভাই, এখন উনি বাংলাদেশের। উনি কোনো দিনও লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটাতে বিশ্বাস করতেন না, এবং উনি সবসময় বলতেন যারা স্বাধীনতা সার্বভৌমের পক্ষের শক্তি এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি হইয়া যারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে, আমি তাদের পাশে আছি, আমি বাংলাদেশের দালাল। উনি কিন্তু সরাসরি নিজেকে বলতেন আমি বাংলাদেশের দালাল। তো উনি কোনো দলে জীবিত থাকাকালীনই কিন্তু যায় নাই, এবং উনি যখন পুরোটা বাংলাদেশের, তো উনি কিভাবে একটা দলের হইতে পারে? বাংলাদেশে দেখুন আদর্শগত অনেক পার্থক্য থাকবে, অনেক রাজনৈতিক দল থাকবে, কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মতন আরেকজন থাকবে না। উনি আসলে সার্বজনীন হয়ে গেছে, উনি এমন একটা ফিগার হয়ে গেছেন যে এই ফিগারটি ছোট ছোট শিশু যারা এখন পর্যন্ত জাস্টিস শব্দটা সুন্দরভাবে বলতে পারে না, এবং হাদি ভাইয়ের নামটিও তারা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে, তাদের মনস্তত্ত্বে ঢুকে গেছে। এবং প্রত্যেকটা শিশু জানে যে হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের লড়াই। তো উনি আসলে বাংলাদেশের সবার, কোনো নির্দিষ্ট দলের মতের নয়। শহীদ ওসমান বিন হাদি ভাই কোন চিন্তা থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন? দেখুন, ওনার কালচারাল লড়াইয়ের জায়গাটা কিন্তু উনি অনেক আগে থেকেই শুরু করেছে। উনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছে, উনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছে। সেখানে বাংলাদেশের যে সংস্কৃতি, যে মধ্যবিত্ত শ্রেণীর যে সংস্কৃতি বা আপামর প্রত্যেকটা জনতা, যে আমরা কিভাবে খাই পরি এবং আমাদের যে জীবনধারার যে কৌশল, এবং যে হিন্দু বোন যে লাল পাড়ে সাদা শাড়ি পরে এটা তার সংস্কৃতি, আমি বোরকা হিজাব পরি এটা আমার সংস্কৃতি, এই বিষয়টা কিন্তু নিয়ে ওনার
অনেক আগে থেকেই কাজ করে এবং উনি এটা পেরেছেন যে এই মতবাদ স্টাবলিশ করতে, যে যদি যে লাল পাড়ে সাদা শাড়ি পরে এটাও তার সংস্কৃতি, হিন্দু বোনদের সংস্কৃতি, এবং আমরা যারা মুসলমান আছি তাদের সংস্কৃতি হচ্ছে আমরা হিজাব পরবো বা বোরকা পরবো যার যার মতো করে। তো এটাও কিন্তু একটা সংস্কৃতি। তো এই সাংস্কৃতিক লড়াই থেকে ইনকলাব মঞ্চে কিন্তু সেই রিলেটেড অনেক কিছু আছে এবং আমাদের গ্রামীণ জীবনকে তুলে ধরে এমন অনেক কালচারাল জিনিস কিন্তু আমাদের ইনকলাব মঞ্চের কালচারাল সেন্টারে পাওয়া যায়। শুধুমাত্র যে এই যে মধ্যবিত্ত শ্রেণীর যে কালচারাল বিষয়গুলো সবার কাছে ছড়ায় দেওয়ার জন্য। তারপরে উনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে সংসদ ও ইনসাফ নিয়ে যাওয়া, যেখানে নীতি নির্ধারণ হচ্ছে সেখানে যদি সেই মধ্যবিত্ত শ্রেণীর রাজনীতিটাই না থাকে এবং সেই রাজনৈতিক কালচারটাই সৃষ্টি না হয়, তাহলে তো সেই এলিট শ্রেণীরাই কিন্তু আসলে শাসন করে যাবে এবং সেই এলিট শ্রেণীর কাছেই কিন্তু রাজনীতিটা হচ্ছে তাদের হাতের মুষ্টিবদ্ধ হয়ে যাবে। তো এই যে মধ্যবিত্ত শ্রেণীর যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা যাতে একদম মেন স্ট্রিমে চলে আসে সেই চিন্তা থেকেই ভাইয়ের এমপি হওয়ার ইচ্ছা। এছাড়া উনি সবসময় এমপি হওয়াকে খুব ছোট চোখে দেখতেন, উনি এমপি হওয়াকে খুব বড় কিছু মনে করতেন না। তো সেটাই হয়েছে, উনি যা চেয়েছেন। উনি পুরো বাংলাদেশের হয়ে গেছেন, এমপি হতে পারেন নাই কিন্তু উনি পুরো বাংলাদেশের হয়ে গেছেন। আমরা দেখেছি যে ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার পিছনে কি কারণ থাকতে পারে? ওনার হত্যার পিছনের কারণ তো একটাই, উনি হচ্ছে আধিপত্য বিরোধী শক্তি, যে তার একজন প্রতীক, এবং ওনার সারা জীবন লড়াই ছিল যে আধিপত্যবাদকে রুখে দিতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। আমার ভাই সবসময় ইনসাফের কথা বলতেন এবং যে কিনা প্রত্যেকটা জায়গায় ইনসাফের কথা বলে, যারা প্রচণ্ড বিপ্লবী স্বার্থের কথা বুঝে না এবং স্বার্থের জয়গান করে না, তারা কেন যেন দিন শেষে সবার হুমকির কারণ হয়ে যায়। হয়তো এটি একটি কারণ। এবং ভারতীয় দালালরা, আমরা হচ্ছে দেশপ্রেমীকে না চিনলেও ভারতীয় দালালরা দেশপ্রেমীকে চিনে, যে কাকে সরাই দিতে হবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তো তারা ঠিকই চিনেছে, আমরাই হয়তো চিনতে অনেক দেরি করে ফেলেছি। তো আধিপত্যবাদ বিরোধী শক্তি আমাদের উপর চাপার জন্য তো এমন একজন বিপ্লবীকে মারতেই হবে। তাকে মেরে ফেলেছে ঠিক আছে, কিন্তু ভাই যেমন বলতেন ব্যক্তির মৃত্যু হয় কিন্তু তার আইডিয়ার মৃত্যু হয় না, তার আদর্শের মৃত্যু হয় না। তারা এই জায়গায় পরাজয় লাভ করেছে। তারা হাদি ভাইকে মারার মাধ্যমে আরও তাকে অমর করে দিয়েছে। ভাইকে আর মারা সম্ভব না, উনি চির অমর হয়ে গেছেন, ওনার চিন্তাধারা চির অমর হয়ে গেছেন। ওনার চিন্তাধারা প্রত্যেকের মনস্তত্ত্বে এমনভাবে ঢুকে গেছে, এখন তারা পরাজিত, এখন ভারতীয় দালালরা পরাজিত। হাদি ভাই জীবিত থাকাকালীন উনি মিডিয়াতে বলেছিলেন তাকে বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তিনি হচ্ছে থানাতে জিডিও করেছিলেন, কিন্তু রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারেনি। এবং তার হত্যার পরবর্তী সময় আপনারা প্রশাসন থেকে কী ধরনের সহযোগিতা পেয়েছেন বিচারের ক্ষেত্রে? দেখুন, ভাই তো নিজের নিরাপত্তা নিয়ে কখনোই চিন্তিত ছিলেন না, কিন্তু উনি কেন জিডি করেছেন, যে পরে তো বলবেন যে আমি একটা জিডি করিনি, আমি নিরাপত্তা চাইনি। এই ফাঁক ফোকর ধরায় দেওয়ার জন্য কিন্তু উনি একটা জিডি করেছেন এবং শাহবাগ থানায় পরবর্তীতে গিয়ে সেই জিডিটি পাওয়া যায়নি। তাহলে চিন্তা করুন, একজন সাধারণ ওসমান ভাই চাইতেন যে একজন মানুষের পরিচয় থাকবে সে বাংলাদেশের নাগরিক এবং এই পরিচয়ে সে সর্বোচ্চ নিরাপত্তা পাবে। এবং দেখুন, যেই জিডি ওখানে গিয়ে পাওয়াই যায় না, তাহলে তারা কতটুক ভাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। রাষ্ট্রও কি এর জন্য দায়ী না? রাষ্ট্রের কাছে যখন শহীদ ওসমান বিন হাদি ভাই নিরাপত্তা চাইলেন, তারা কি নিরাপত্তা দিয়েছিলেন? তারা নিরাপত্তা কখন দিল? যখন ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন, সেই লাশটাকে সে কি প্রোটোকল। কিন্তু ভাই জীবিত থাকাকালীন তারা কেউ ভাইয়ের পাশে দাঁড়ায় নাই, ভাইয়ের নিরাপত্তা দেয় নাই এবং প্রমাণ সহিত দিয়েছিলেন ভাই যে আমাকে এই জায়গা থেকে হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একদিন ভাইয়ের সাথে বসেছিলাম, তো ভাই বললেন, শান্তা তুমি আমার ইনবক্সের মেসেজগুলো দেখলে তুমি 2 মিনিটেও সুস্থ থাকতে পারবা না, আমি শিওর। উনি এই কথা বলেছিলেন এবং উনি ফাঁক ফোকর ধরায় দেওয়ার জন্যই নিরাপত্তার যে ব্যাপারটা, সে হুমকিটা সেটা জিডির মাধ্যমে তুলে ধরেছিলেন। আলটিমেটলি কোনো লাভ হয় নাই। বাংলাদেশে পরিচিতি দরকার, পরিচয় না থাকলে আপনি নিরাপত্তা পাবেন না। এখন আমাদের লড়াই এই জায়গাটাই, যে একজন মানুষ শুধু বাংলাদেশের নাগরিক, এই পরিচয়ে সে সর্বোচ্চ নিরাপত্তা পাবে। আসলে হতাশার জায়গা, অনেক হতাশার জায়গা।
এই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মৃত্যুর পিছনে আসলে একটি অংশ তো না, দেখুন দেখতে গেলে প্রায় প্রত্যেকটা বিষয় এর সাথে রিলেটেড। যারা নিরাপত্তা দেয় নাই তারাও কি হত্যার সাথে জড়িত না? অবশ্যই তারা নিরাপত্তা দিলে এরকম নাও ঘটতে পারতো। তারা সেই নিরাপত্তাহীনকে এখনও লেজি করে নেই, তাহলে তারাও তো ইনডাইরেক্টলি তারাও তো দায়ী, প্রত্যেকটা মানুষ দায়ী। তো এই যে বাংলাদেশের একটা কাঠামোর যে এই যে একটা বাজে অবস্থা, তো এটার বিপরীতে ভাই একটা বড় একটা দীর্ঘ লড়াই নেমেছিলেন, একটা সাংস্কৃতিক লড়াইয়ে নেমেছিলেন। অনেকে বলেন যে ৫ই আগস্টের পূর্বে হাদির অস্তিত্ব ছিল না, ৫ই আগস্টের পূর্বে হাদি কোথায় ছিল? তো হাদি ভাইয়ের উত্থান কি ৫ই আগস্টের পরবর্তী সময় হয়েছে? দেখুন, যারা এগুলা বলতেছে তারা ঠিক তারাই যারা ভাই জীবিত থাকাকালীন তাকে হাঁটুর বয়সী বলেছে, মববাজ বলেছে, নানাভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করছে। এখন শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই তো আর আপনার মতন ফটো পলিটিক্স করে না, ক্রেডিট বাজ না তো, ফুটেজ খুন না তো, সে তার কাজই করেছে সবসময়। এবং দেখবেন অন্য মানুষের মোবাইল থেকে তখন আসলে জানতেন না যে এটা শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, এবং তাদের মোবাইল থেকে ভাইয়ের ভিডিওগুলো এখন কিন্তু পাবলিশড হচ্ছে নানান জায়গা থেকে। এবং ভাই যখন অনেক মানে আরও অনেক পিছনে গিয়ে কিছু ভিডিও হচ্ছে, সেখানে সে আলাপ তুলতেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে টিকায় রাখতে হবে এবং আধিপত্যবাদ কী, এই ধরনের আলাপ কিন্তু একদম ছোটো বয়স থেকে ভাই দিচ্ছেন। এবং ৫ই আগস্টের আগে ভাই শুধু না, ভাইয়ের সাথে তার ওয়াইফকে সহ, ভাবি সহ তারা রাস্তায় নেমেছেন এবং আপনার মতন ফুটেজ খাইতে যায় নাই, তাই হয়তো আপনি চোখে দেখছেন না। এবং তারপরেও যদি আপনার দ্বিধা থাকে, অন্যান্য ভাইরা যে ভিডিওগুলো দেখতেছে ইন্টারনেটে আসতেছে, অন্তত সেগুলোর দিকে চোখ রাখুন। ফুটেজবাজি বন্ধ করুন আর ভালো মানুষ হন, এখনও সময় আছে। আর কত তেলবাজি করবেন, ফুটেজখুরি করবেন? এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মানুষরা যারা প্রশ্নবিদ্ধ করতে যায়, তারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি না, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করি। হাদি ভাইয়ের হত্যার পর কি আপনাদের ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচার সেন্টারের কাজ কি বন্ধ হয়ে যাবে? না, কেন বন্ধ হবে? শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই এইভাবেই তৈরি করেছিলেন যে ওনার যে সংগঠন, এটা জাবের ভাইয়েরও হবে না, এটা জুমারও হবে না, এটা শান্তারও হবে না, এমনকি এটা তার পরিবারেরও হবে না। সে এমনভাবেই তৈরি করে গেছে। এখন জাবের ভাইয়ের নেতৃত্বে সেটি পরিচালিত হচ্ছে। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সংগঠন। এটা কেন বন্ধ হবে? এটা বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। এবং আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই জীবিত থাকাকালীনই বলে গেছেন যে উনি না থাকলে ওনার করণীয় কী, এবং আমাদের বারবার বলে গেছেন যে জাবের ভাইয়ের নেতৃত্ব যাতে আমরা শুনি, এবং জাবের ভাই কোনো কিছু করতে বললে সেটা যাতে আমরা মেনে নিই, এবং উনি কিছু না করলে সেটা থেকে বিরত থাকি। উনি আসলে জীবিত থাকাকালীনই, উনি যদি না থাকে সেই নেতৃত্ব কে দিবে সেটা আমাদের বলে গেছেন। এখানে তো আর কোনো কনফিউশন থাকার কোনো জায়গা নেই। এবং এটা যেহেতু কোনো ব্যক্তি না, পুরো বাংলাদেশের, তাই ইনকলাব মঞ্চের প্রাসঙ্গিকতা তো সবসময় থাকবে। বাংলাদেশের প্রাসঙ্গিকতার সাথে সাথে ইনকলাব মঞ্চের কালচারাল সেক্টরের প্রাসঙ্গিকতা থাকবে সেই সময় পর্যন্ত। এটা বন্ধ হওয়ার সুযোগ নেই। আপনারা ইনকিলাব মঞ্চের অগ্রগতি নিয়ে কি পরিকল্পনা করছেন? ইনকলাব মঞ্চের অগ্রগতি বলতে, যেহেতু আমরা এখন শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের যে ইনভেস্টিগেশনের যে চার্জশিট, মামলার চার্জশিট, সেটা জন্য আমরা একটু সময় নিয়েছি এবং আমরা এটা পড়ছি, এবং আইনজীবীদের সাথে কিন্তু এই নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং সেখানে কিছু ফাঁকফোকর আছে, সেটা নিয়ে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং যাতে আরও ফার্দার ইনভেস্টিগেশন করা হয়। এই যে বিচারিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, এই বিষয়ে এখন আমাদের নজরদারি, এবং জাবের ভাই এটা নিজে দেখছেন। তার পাশাপাশিও চেষ্টা করছেন ইনকলাব মঞ্চের কার্যক্রমগুলো চালু করতে। এখানে প্রতিদিন মানুষ আসতেছেন, পড়াশোনা করতেছেন, এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত যে কালচারাল জিনিসগুলা, সেই জিনিসগুলোও কিন্তু ক্রয় করতেছেন। তো একসাথে দুইটা এগিয়ে নেওয়া যাওয়া কঠিন হলেও, যেহেতু শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের উত্তরসূরি বা তার নেতৃত্ব সবচেয়ে কাছ থেকে যিনি দেখছেন আমাদের জাবের ভাই, উনি আসলে পারছেন, উনি চেষ্টা করছেন। তো দুইটা ব্যালেন্স করা কঠিন, কারণ দালালরা ভাইকে একদম ঘিরে ধরছে যাতে ওনাকে ডিমোরালাইজ করা যায় যে ওসমান ভাই ভালো, জাবের ভাই ভালো না, এমন একটা আলাপ দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি তাদের সন্দেহের চোখে দেখি, যারা জাবের ভাইয়ের থেকে ওসমান ভাইয়ের বেশি ভালোবাসে।
সব মিলায়ে চলতেছে। ইনশাল্লাহ কার্যক্রম আরও সামনে চলবে। আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা সামনে চালায় নিব। তবে ভাইয়ের বিচারটা হওয়ার পরপরই এই সাংগঠনিক আলাপগুলো আমরা দিতে চাচ্ছি। আমাদের এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে ভাইয়ের হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করা। জবি ক্যাম্পাসে 5ই আগস্টের পূর্বের আপনার কীরকম অভিজ্ঞতা ছিল এবং 5ই আগস্টের পরবর্তী সময় আপনার কি কি পরিবর্তন আপনার ক্যাম্পাসে এসেছে? দেখুন, 5ই আগস্টের আগে প্রত্যেকটি ক্যাম্পাসে কিন্তু ছিল একটা অরাজক অবস্থা। সেখানে বাক স্বাধীনতা ছিল না, নিরাপত্তা ছিল না। আপনি কারো মতের বাইরে গেলেই আপনাকে এনি হাউ ট্যাগিং দিয়ে জামা শিবির বলে ডিহিউম্যানাইজ করা হবে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে 2-3টা প্রোগ্রামে থাকতে বাধ্য করা হয়েছে এবং আমি সেই প্রোগ্রামে থেকে নিজেকে সরানোর জন্য আমাকে লুকায়ে পড়তে হয়েছে। আমি এক প্রকার লুকায়ে ছিলাম যে আমি যাব না, কিন্তু আমি প্রোটেস্ট করতে পারতেছিলাম না। সেই যে পরিস্থিতিটা দেখুন। এবং আমাকে অনেকবার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় ইসে এবং পদপদবীর লোভ দেখানো হয়েছে, কিন্তু আমার তো এগুলো চাই না। আমার চাই বাক স্বাধীনতা, নিরাপত্তা। এবং আমি সেই সময় একটা জুলুমের শিকার আসলে, যে আমি যে জিনিস চাই না সেই জিনিস আমাকে জোর করে বাধ্য করা হয়েছে। আমরা কিন্তু সেই সময় রাজনৈতিক অবস্থা সম্পর্কে সবাই জানি। তো আমিও সেই সময় আসলে একজন জুলুমের শিকার একজন মানুষ। এবং সেই সময় আরেকটি ঘটনা ঘটেছে, আমাদের খাদিজাতুল কুবরা আপু, উনি কিন্তু প্রায় 14 মাস আইসিটি মামলায় জেল খেটেছেন। শুধু যে আমাদের ক্যাম্পাস নারী পুরুষ উভয় শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে গিয়েছিল এবং এখানে কারো বাক স্বাধীনতা ছিল না, নিরাপত্তা ছিল না এবং শিক্ষার্থীর স্বার্থ বলে কিছু ছিল না। প্রশাসনও ছিল কিন্তু ক্ষমতা ভিত্তিক, লেজুর ভিত্তিক যে প্রশাসন, যে দল যা বলছে তাই। শিক্ষার্থীদের স্বার্থে আসলে কেউই তখন আগায় আসেনি। সময়টা খুব কঠিন ছিল। তো আল্লাহ 5 আগস্টের দিনটা এনেছেন বলে আজকের দিনগুলো এত সুন্দর, আলহামদুলিল্লাহ। এবং আমরা যারা জুলুমের শিকার হয়েছিলাম, আজকে আমরা কথা বলতে পারছি, বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারছি। এজন্য মহান রব্বুল আলমিনের কাছে অসংখ্য কৃতজ্ঞতা। 5ই আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ হয়ে যায়। তো আপনি তো যোগসুর নির্বাচিত প্রতিনিধি, তো কোনোভাবে কি আপনি লেজুর ভিত্তিক রাজনীতিকে সাপোর্ট করবেন কিনা? এটা তো প্রশ্নই ওঠে না। রাজনীতি, ছাত্র রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি, সেটা ছাত্র রাজনীতি হলে হবে শিক্ষার্থীদের পক্ষে এবং জাতীয় রাজনীতি হলে সে নাগরিকদের পক্ষে। দেখুন, আমি এমন একটি মানুষ যে আমি আসলে ইনসাফের যে আদর্শ সেটা লালন করি এবং সেটা শিখেছি শহীদ শরীফ ওসমানী হাদি ভাইয়ের কাছে। এবং এই ইনসাফের সাথে যে থাকবে আমি তার সাথে থাকব। এবং আমার যদি মনে হয় পরক্ষণে সেই বেইনসাফ করছে, আমি তার বিরুদ্ধে একা হলেও দাঁড়াবো। আর শত্রুর সাথেও ইনসাফ করব। এবং লেজুর ভিত্তিক যে রাজনীতি, আমি যেমন শিবিরের প্যানেলে আমি গিয়েছি বলে তাদের আদর্শ আর আমার আদর্শ যে বৈচিত্র্যতা, এটা তারা মেনে নিয়েছে বলেই কিন্তু গিয়েছি। এই যে বৈচিত্র্যতা তো থাকবে, কিন্তু আমাকে কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে হবে না, তাদের দলীয় মতামত আমার উপর চাপাই দিবে না। এই বিষয়গুলোর নিরাপত্তা পেয়েছিলাম বলে, এই বিষয়গুলো আমাকে কনফার্ম করেছিল বলে যে আপনি আপনার স্বাধীনতা এই আশ্বাস আমাকে দেওয়া হয়েছে এবং সেই আশ্বাস আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বজায় রেখেছেন ওনারা। এবং আমার মনে এবং ভবিষ্যতে যদি কেউ এটা চেষ্টা করে আমার দ্বারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা আসলে সম্ভব নয়, সেটা যেই হোক। এখন শিবির প্যানেলে আমি সেই আস্থা পেয়েছি বলে আমি এই প্যানেলে ছিলাম এবং প্যানেলভুক্ত হওয়ার কারণে যে আমি পুরো প্যানেল যদি আবার শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করে, স্বাভাবিকভাবে আমি তো শিক্ষার্থীদের স্বার্থেই আমি কাজ করতে চাই, তো স্বাভাবিকভাবে তাদের কাছে আমার কাজ বনে যাবে। যদি কখনো হয় যে কেউ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে না, আমি একা হলেও তাদের বিপরীতে দাঁড়াবো ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আপনি কি স্বপ্ন লালন করেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আমি যে স্বপ্ন লালন করি সেটা ভিন্ন মতের জন্য সাইবার বুলিং করা হবে না, ট্যাগিং করা হবে না, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারছে, লাইব্রেরিতে অন্তত প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটি করে সিট বরাদ্দ আছে, আবাসন সংকট নেই এবং খাদ্য খাওয়ার কারণে অসুস্থতায় ভুগছে না। এবং সর্বোপরি একটা সুন্দর সেই স্বপ্নের ক্যাম্পাস যেটা আমাদের স্বপ্ন পূরণের সহায়ক, এমন একটি ক্যাম্পাস চাই। এবং সেখানে সবাই নিরাপদ থাকুক, সবাই, নারী পুরুষ সবাই, এবং কোনো মতের কারণে যাতে কারো ওপর কোনো জুলুম না হয়
এবং কেউই যাতে জুলুমের শিকার না হয়। প্রত্যেকের রাজনৈতিক ভিন্নতা, মতাদর্শের ভিন্নতা, মতামতের ভিন্নতার সাথেই আমরা যাতে এই বৈচিত্র্য নিয়ে সুন্দরভাবে সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি, এইটুকুই আসলে আমার বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্বপ্ন। আপনার জাতীয় রাজনীতি নিয়ে কি চিন্তাভাবনা? ভবিষ্যতে কি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন কিনা? যদি ইনসাফের লড়াইয়ের জন্য আমার জাতীয় রাজনীতিতে আসতে হয়, কেন নয়? এবং ধরুন কোনো দল ইনসাফের সাথে আছে, তাহলে আমি তার সাথেও অংশগ্রহণ করতে আমার কোনো দ্বিধা নাই, কোনো লজ্জা নাই। তবে যদি আমি তাদের মধ্যে ইনসাফ না পাই, যে ইনসাফে আমি বিশ্বাস করি, তাহলে তো আমি যাব না। এবং যেই দলই ইনসাফের সাথে আছে, তাহলে আমি আমার আমার কোনো লজ্জা নাই। কোনো এখানে যে কোনো দল হতে পারে সেটা। আর যদি মনে হয় যে না, তারা ইনসাফের লড়াইয়ে নাই, তখন আমি যেভাবে আছি একজন স্বতন্ত্র মানুষ বা একজন অ্যাক্টিভিস্ট হিসেবেও কিন্তু আমি থেকে যেতে পারি। মোট কথা যে ইনসাফের লড়াইয়ে থাকবে, সার্বভৌমত্বের লড়াইয়ে থাকবে, তাদের সাথে আমি সবসময় আছি। এবং এই ইনসাফের লড়াই আগায় নেওয়ার জন্য যদি রাজনৈতিক হতে হয়, জাতীয় রাজনীতিতে আসতে হয়, তাহলে আসব। আর যদি মনে হয় যে আমি জাতীয় রাজনীতিতে আসার মাধ্যমে আমার ইনসাফকে ভুলে যাচ্ছি, তাহলে ভুলেও আসবো না। এবং আমার যে কার্যক্রম আছে, আমার যে অ্যাক্টিভিজম আছে, সেগুলো আমি আমার মতো চালাই নিয়ে যাব। সার্বভৌমত্বের পক্ষে থাকব, ইনসাফের পক্ষে থাকব। রাজনীতি করাটা কিন্তু এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাজ করা। তো সার্বভৌমত্বের স্বার্থে কাজ করতে যদি রাজনীতিতে যেতে হয়, যাব। আর যদি মনে হয় যে রাজনীতিতে গেলে আমার সার্বভৌমত্বের পক্ষে কাজ করা যাচ্ছে না, তাহলে যাব না। এইটুকুই বর্তমানে আমার জাতীয় রাজনীতি নিয়ে আমার রাজনৈতিক চিন্তাভাবনা। আচ্ছা, যোগসু নিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতি? যোগসু নিয়ে বিশেষ স্মৃতি হচ্ছে এটাই যে যখন জয়ের মুহূর্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের মতন একটা মহান স্লোগান দিতে পারা। এবং আরেকটি কষ্টের জায়গা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে বলতে না পারা। আমার জন্য একই সাথে অনেক খুশির এবং অনেক কষ্ট। এই দুইটার যে একটা মিশেল, আমি আসলে কীভাবে রিয়েক্ট করবো আমি বুঝতে পারি না। আমার কাছে আনন্দের জন্য অনেক বড় একটি কারণ আছে এবং দুঃখের জন্যও কারণ আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক জয়ের মুহূর্তে এই দুইটা স্মৃতি আসলে কোনোদিন আমি ভুলতে পারবো না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার যে আনন্দ, সেটাও ভুলতে পারবো না। ভাই হারানোর যে জ্বালা, সেটাও ভুলতে পারবো না। আপনি যখন মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন, তখন কি মনে হয়েছিল এত বিপুল ভোটে আপনি জয়লাভ করবেন? আমার আস্থা ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করবে, তাদেরই নির্বাচিত করবে। এবং সেই আশার জায়গা থেকেই তো আসলে প্রত্যেকে নির্বাচন করে। দিন শেষে কেউ সেই ম্যান্ডেটটি পায়, কেউ সেই ম্যান্ডেটটি পায় না। তো প্রত্যেকেরই কিন্তু আশা ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি তাদের যোগ্য মনে করে, তাহলে নির্বাচিত করবে। তো আলহামদুলিল্লাহ, যে আমি ঠিক যতটুকু আশা করেছিলাম, তো ভোট তো তারা দিয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু যে ভালোবাসাটা পেয়েছি, সেটা আসলে অনেক লাখো টাকা দিয়েও পাওয়া যায় না। এগুলা, এই ভালোবাসা পাইতে আল্লাহর রহমত লাগে। তো আমি তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এবং যারা আমাকে ভোট দেয়নি এবং যারা ভোট দিয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিনিধি এখন আমি। এবং আমি প্রত্যেকের স্বার্থের কথা বিবেচনা করে কাজ করে যেতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে যোগ্য মনে করেছে। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? ইনসাফের আদর্শতে জীবন পরিচালনা করা, ইনসাফের সাথে থাকা, ইনসাফের যে আদর্শ, সেটা আমার জীবনেও লালন করা এবং সে ইনসাফের বাণী ছড়ায় দেওয়া। আমার ফিউচার প্ল্যান এর থেকে বেশি আপাতত কিছু ভাবছি না। ইনসাফের সাথে থাকতে চাই, ইনসাফ নিয়ে কাজ করতে চাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার জীবনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমি ইনসাফের সাথেই থাকতে চাই। এটাই আমার ফিউচার প্ল্যান। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করেন। যোগসু নির্বাচনকালীন দেখা যায় হচ্ছে একটা বিষয় হচ্ছে অনেক বেশি সোশ্যাল মিডিয়া বা কিংবা মিডিয়াতে দেখতে পাই, সেটা হচ্ছে কিছু বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এবং হচ্ছে আপনাদের যে ভিপি রাজুল ইসলাম, তার ওয়াইফকে হচ্ছে মানে এক পক্ষ দাবিতে তাকে হেনস্থা করা হয় হিজাব নিকাবের কারণে। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য এবং এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, যখন আপনি আলাপ দিচ্ছেন যে আপনি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তখন শুধু কি সেই নারী শিক্ষার্থী যারা আপনার মতের সাথে একমত, নাকি ঠিক তারাও যারা আপনার মতের সাথে একমত না? আপনি যখন নারী নিরাপত্তার আলাপ দেন, তখন যে আপনার মতের সাথে একমত এবং যে ভিন্ন মত,
প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব হয়ে যায়। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। তো আমিও তো আসলে জুলুমের শিকার হয়েছি এবং তারা কিন্তু ক্ষমা চায়নি। তারা বাংলাদেশের সেই মুসলমান ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদের মনে যে আঘাত দিয়েছে তার জন্যও ক্ষমা চায়নি। এবং তাদের ছাত্রদলের যে পোস্টেড নেতাকর্মীরা আছে তারা নিজের আইডিতে একদম তারা কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। এই জন্য আমার কাছেও ক্ষমা চায়নি এবং রিয়াজুল ইসলাম ভাইয়ের ওয়াইফের কাছেও ক্ষমা চায়নি। তো এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের মানুষের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দেখিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে, তাদেরকে না বলে দিয়েছে, নারী হেনস্থাকারীদের না বলে দিয়েছে। তো সেটাই যেই হোক, কোনো ব্যক্তি বা দল, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, যারা নারী হেনস্থাকারী তাদেরকে না বলুন। এটা আমার পক্ষ থেকে সবাইকে মেসেজ। ব্যক্তি জীবনে কি আপনি কাউকে আইডল মনে করেন? দেখুন, আমাদের সবার যিনি হচ্ছে মুসলিম উম্মার আইডল, ইনি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো সার্বজনীন পুরা উম্মার জন্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, স্বাধীনতার প্রেক্ষাপটে যদি কাউকে আইডল মনে করি কিনা জিজ্ঞাসা করেন, তখন সেই আলাপটা দিতে পারি। কারণ সার্বজনীন অর্থে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো আমাদের আইডল। এবং দেশের ভিত্তিতে প্রেক্ষাপটে শরীফ ওসমান বিন হাদি ভাই আমার আইডল। আমি কখনো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতা বলুন বা যে কোনো কাউকে কোনোদিন নেতা বলে গ্রহণ করি নাই। এই একমাত্র ব্যক্তি যাকে আমি নেতা বলে গ্রহণ করেছি, আমি মানি এবং তাকে সম্মান করি। সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনসাফের জন্য লড়াই করে গেছেন, নিজের জীবনকে সবসময় তুচ্ছ মনে করেছেন। তো উনি আমার আইডল। এবং শরীফ ওসমান বিন হাদি ভাই কিন্তু জিয়াউর রহমানকে নিজের আইডল মনে করতেন। এমন সবারই যার যার একটা আইডিওলজিক্যাল একটা ফিগার থাকে। শরীফ ওসমান বিন হাদি ভাই কিন্তু জিয়াউর রহমানকে নিজের আইডল ভেবে নিজের রাজনৈতিক কার্যক্রম যে ইনসাফের আলাপ তুলেছিলেন। এবং আমরা বর্তমান জেনারেশন কিন্তু শরীফ ওসমান বিন হাদি ভাইকে নিজের আইডল মনে করে আমরা সেই ইনসাফের আলাপ করছি, রাজনৈতিক আলাপ করছি। ভাই আসলে সার্বজনীন, সে যে শুধু আমার আইডল বিষয়টা কিন্তু এমন না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আইডল এখন শরীফ ওসমান বিন হাদি ভাই। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? যেখানে প্রত্যেকটি নাগরিক শুধু নাগরিক অধিকারের মাধ্যমে এবং নাগরিক পরিচয়ের মাধ্যমে নিরাপত্তা লাভ করবে, নাগরিক অধিকার লাভ করবে এবং তাতে এই নাগরিক অধিকার লাভ করার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য কোনো দলের মতের হতে হবে না, কোনো বিশেষ ওনাকে ক্ষমতাশীল হতে হবে না। শুধু সে যে বাংলাদেশের নাগরিক এজন্যই সে রাষ্ট্রের থেকে যা যা পাওয়া উচিত সে সব পাবে। এলিট শ্রেণী বলে কিছু থাকবে না, বাংলাদেশের সবাই থাকবে এলিট শ্রেণী। বাংলাদেশের প্রত্যেকেই সেই নাগরিক সম্মানটুকু অর্জন করবে, যেখানে আমরা প্রত্যেকেই নাগরিক এবং আমরা প্রত্যেকেই নিরাপত্তা লাভ করার অধিকার রাখি। আপনার কাছে আমার সর্বশেষ জানতে চাওয়া, ইনকিলাব মঞ্চের একজন সদস্য হিসেবে আপনি মানুষের কাছে কি বার্তা দিতে চান? ইনকিলাব মঞ্চের একজন সদস্য হিসেবে বর্তমানে আমি বাংলাদেশের মানুষকে এই বার্তাটি দিতে চাই যে আপনারা সবাই শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার জন্য, হত্যা যে হয়েছে সেই খুনিদের বিচারের মুখোমুখি করার জন্য সবাই সোচ্চার হন। এবং আসলে বাংলাদেশের মানুষ ভাইকে এত ভালোবাসেন, তো ওনাদের সবার কাছে একটাই আকাঙ্ক্ষা, আপনারা ওসমান হাদি ভাইয়ের যে আদর্শ সেই আদর্শ কখনো ভুলে যান না। ওনারা যে ইনসাফের আদর্শ, সেই ইনসাফের আদর্শ আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা জায়গায় সেই আদর্শকে লালন করুন, পালন করুন। তাহলেই আমাদের ভাই আমাদের কাছে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। এই মেসেজটুকুই আসলে দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা চাই এই জমিনে ইনসাফ কায়েম হোক, শহীদ ওসমান আমিন। বিন হাদি ভাইয়ের হত্যার বিচার হোক। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনোভা টক্সের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।